শেষ হইয়াও হইল না শেষ। এসআইআর এর কথা বলছি। এসআইআর প্রক্রিয়া শেষ হইয়াও হইল না শেষ, আবার নতুন করে এসআইআর ফর্ম পূরণ করতে হবে। কি প্রসঙ্গে বলছি, বিস্তারিত বলছি। তার আগে এই যে শেষ হইয়াও হইল না শেষ, বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন পরিপ্রেক্ষিতে এই কথাটা আপনারা আগে হয়তো শুনেছেন, কিন্তু আজকে আমি যে বললাম তার পরিপ্রেক্ষিতটা হচ্ছে এসআইআর। 1,40,000 মানুষ, এই যে 28 তারিখ এসআইআর এর ফাইনাল তালিকা পাবলিশ হতে চলেছে, সেখানে তারা স্থান পাবেন না, যদিও তারা বৈধ না অবৈধ জানার উপায় নেই। অর্থাৎ 1,40,000 ভোটার্সের নাম থাকবে না ওই ফাইনাল তালিকায়। কেন থাকবে না? কারণ ওই 1,40,000 ভোটারের ডকুমেন্টস অর ডিটেলস আপলোড করা যায়নি। কে বা কারা করেনি? যিনাদের এই কাজ, বিএলও, এইআরও, ইআরও, ইনারা সেই ডকুমেন্ট আপলোড করেনি বা আপলোড করতে পারেনি যে কোনো কারণে, সেটা টেকনিক্যাল কারণেও হতে পারে। ইদানিং আপনারা জানেন বিএলও অ্যাপ থেকে এসআইআর অপশনটা কিন্তু উড়ে গিয়েছে। অতএব নতুন করে তাদের ডকুমেন্টস আপলোড এবং ডিটেলস আপলোডিংয়ের কাজ সেখানে করাও অসম্ভব। এখন এই পরিপ্রেক্ষিতে ওই 1,40,000 ভোটার্স, তাদের মধ্যে নিশ্চয়ই বেশিরভাগই বৈধ, অবৈধ তাদের মধ্যে একজনও আছে কি না এটা জানার কোনো উপায় নেই। তাদের ডকুমেন্টস আইদার হারিয়ে গিয়েছে অর আপলোড করা যায়নি যে কোনো কারণে। কেন? কারণ এত তাড়া ছিল কমিশনের আধিকারিকদের এই কাজটাকে একটা সামাপে নিয়ে আসার জন্য যে তারা যে কোনো কারণেই হোক এই কাজটা করে উঠতে পারেননি। এখন এরকম সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 1,40,000। এই 1,40,000 মানুষ এসআইআর ফর্মটা ভরেছিলেন, সাবমিট করেছিলেন, কিন্তু তারপরেও তাদের কোনো দোষ না থাকা সত্ত্বেও তাদের যেহেতু ডেটা আপলোড কমপ্লিট হয়নি, তাদের নাম ফাইনাল তালিকায় থাকবে না। এই যে ঘটনাটা বলছি, মনোজ কুমার আগরওয়াল, যিনি পশ্চিমবঙ্গের সিইও, তিনি প্রেস কনফারেন্সে কি বলেছেন, ইনাদের নিয়ে নতুন করে ভাবতে হবে, নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। এখন এই নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে বলতে কি, দুটো উপায় থাকতে পারে। এক, এসআইআর ফর্মটাকে নতুন করে ফিল আপ করতে হবে এবং নতুন করে ডেটা আপলোড, যেটা অ্যাট প্রেজেন্ট ইম্পসিবল। কেন? কারণ এই কাজটা গ্রাউন্ড লেভেল থেকে করবে বিএলও, তারপরে এইআরও, ইআরও। এখন এই গ্রাউন্ড লেভেলে যে অ্যাপ দিয়ে তারা কাজ করে, সেই অ্যাপ থেকে এসআইআর অপশন উধাও। তাহলে অ্যাপের মাধ্যমে নতুন করে এই কাজ করা পসিবল নয়, ডকুমেন্ট আপলোড বা ডিটেলস আপলোড ইম্পসিবল। তাহলে রইল সেকেন্ড অপশন, সেটা হচ্ছে ফর্ম 6 পূরণ। ফর্ম 6টা তাদেরকে পূরণ করতে বলা হচ্ছে। ফর্ম 6 পূরণের মাধ্যমে তারা নতুন ভোটার হিসেবে আবার তালিকায় ফিরে আসবে। এবার এখানে অনেক বড় একটা কোশ্চেন মার্ক। তারা অনেক পুরনো ভোটার, পুরনো তালিকায় তাদের নাম রয়েছে, তাহলে নতুন করে তারা ভোটার হতে যাবেন কেন? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, নতুন ভোটার হিসেবে তাদের তালিকায় নাম ফিরে আসবে না। নতুন ভোটার হিসেবে তারা নথিভুক্ত হবেন ইলেকটোরাল রোলে, কিন্তু সেটা 2026-এর ইলেকশনের আগে নয়। অর্থাৎ 2026-এর যে বিধানসভা ইলেকশন, এটাও তারা দিতে পারবেন কি পারবেন না সেটা অনিশ্চিত। তাহলে তাদের দিক থেকে, ইলেক্টরসদের দিক থেকে এটা তো লোকসানই লোকসান। এখন এই দায় কার? এই দায় যথারীতি ইলেকশন কমিশন চাপিয়েছে গ্রাউন্ড লেভেলের আধিকারিকদের ঘাড়ে, যথা বিএলও, এইআরও, ইআরও। বলেছে যে সময়ে এই আধিকারিকরা কাজটা কমপ্লিট করতে পারেনি জন্যে এই 1,40,000 মানুষের ডেটা অর ডকুমেন্ট আপলোডিংয়ের কাজ ডিউ রয়ে গেছে, জন্য তাদের নামগুলোকে প্রসেস করা গেল না। সে দোষ জারি হোক, হ্যারাসমেন্ট তো হচ্ছে সেই শুরুর দিন থেকে আজ অবধি সাধারণ পাবলিকের। এবং এখনও নোটিফিকেশন যদি ইসিআইয়ের এসে থাকে, তাহলে সাধারণ পাবলিকের কি করার আছে? এই মুহূর্তে যদি একটা নতুন নোটিফিকেশান আসে যেখানে অ্যাপ কাজ করছে না, কোনো ডিটেলস বা কোনো ডকুমেন্টস যেখানে আপলোড করা যাবে না, তাহলে সেই নোটিফিকেশানগুলোর মূল্য কোথায়? এই যে কয়েকদিন আগে একটা নোটিফিকেশান আসলো
PMAY যোজনার অধীনে যারা বাড়ি পেয়েছে তাদের সেই সার্টিফিকেটটা গ্রহণ করা হবে না। জাস্ট কিছুদিন আগে এটাকে জানানো হলো। আগে এই ইআরও সাহেবরা এই নথিটা নিয়ে আপলোড করে দিয়েছিল অনেকে। এখন যারা দিয়েছিল তারা নিশ্চিত ছিল, ঠিক এই মুহূর্তে নোটিফিকেশান আসার পর তারা অনিশ্চিত। তাদের কাছে হয়তো বা অন্য নথি ছিল, সেটাও দিতে পারতো। এটা যেহেতু চলছে, এটা তারা দিয়েছে, এখন তো তারা অথই জলে পড়ে গেল, ফাইনাল তালিকায় তাদের নাম থাকবে না। এটা একটা হ্যারাসমেন্ট। এই 1,40,000 মানুষের নতুন করে হ্যারাসমেন্ট। 2002-এর SIR তালিকায় তাদের নাম থাকবে না, পরবর্তী SIR হলে তাদের নাম খুঁজে পাওয়া যাবে না। এটা কেমন ধরনের বিচার হতে পারে সেই ইলেক্টরসদের সঙ্গে? একটা গণতান্ত্রিক দেশে যারা গণতন্ত্রের ধারক ও বাহক, তাদের সাথে এরকম আচরণ তো মেনে নেওয়া যায় না। এইখানেই ক্ষেত্রগুলো তৈরি হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল যে কমিশনের বিরুদ্ধে কথা বলছে, বিভিন্ন নিয়ম নীতি কমিশন যেগুলো চালু করছে সেগুলোর বিরুদ্ধে যে কথা বলছে, এই জায়গাগুলোই হচ্ছে সেই ক্ষেত্র, যেই ক্ষেত্রগুলোকে তারা হাতিয়ার করে এই কথাগুলো বলছে। আদারওয়াইজ আমি তো শুরু থেকেই বলে আসছিলাম যে SIRকে আমরা সমর্থন করি। SIRের যেটা উদ্দেশ্য সেটা সৎ এবং সেটা হওয়া উচিত সময়ে সময়ে। কিন্তু সেই সৎ উদ্দেশ্যে যদি বেনজল ঢোকে তাহলে মাঝে মাঝে সন্দেহ দেখা দেয়। এটা যেন না হয়। এই 1,40,000 মানুষ, ইনারা সমগ্র SIR প্রক্রিয়াতে অংশগ্রহণ করেছিলেন, সেটা কমিশনের নিয়ম মেনে। ইনাদের সঙ্গে কোনো রকম অবিচার অন্যায় যেন না করা হয়। এই 1,40,000-এর মধ্যে কে আছে কে জানে, আমিও থাকতে পারি। সেই ডেটাটা এখনও পাবলিশ তো হয়নি। এবং আপনারা যারা এই অনেক রকমের কমেন্ট করেন যে আপনি এই খবর কোথায় পেলেন, আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা চেক করবেন, সেখানে নিউজটা দেখে নেবেন। এবং আপনাদের বলছি যে SIR-এর আমি পক্ষে, কিন্তু অনিয়মের পক্ষে নই। অনিয়মের পক্ষে একদমই নই। নিয়ম মাফিক হোক, নিয়ম মেনে হোক, সংবিধান রীতিনীতি মেনে হোক। কমিশন নিজে থেকে নতুন করে কোনো রুলস রেগুলেশনস চালু করতে পারে না, এটা নিয়ম নেই। আরেকটা কথা বলি, বিহার SIR-এ যে নথিগুলো চলছিল সেটা বাংলার ক্ষেত্রে চলছে না। তাহলে এই যে ভারতের যে এই যে যুক্তরাজ্য, এই যে যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো, এটা কোথায় বজায় থাকছে? একটা রাজ্যের ক্ষেত্রে নিয়মকানুন আলাদা, আর একটা রাজ্যের ক্ষেত্রে আলাদা। হতে পারে যে এখানে ইনফিলট্রেটার্স, অনেকে আবার এটা নিয়ে কথা বলবে, যাই হোক ওনারা বলুক, অনুপ্রবেশকারী রয়েছে। সেই অনুপ্রবেশকারীর সংখ্যা এখানে বেশি, প্রত্যেকটা রাজ্যেই রয়েছে অনুপ্রবেশকারী। ওখানে কেউ এই নথিটা দেবে না, তার কি গ্যারান্টি আছে? বিহারে নেই অনুপ্রবেশকারী, যদি থেকে থাকে ভারতের প্রত্যেকটা রাজ্যে যদি খোঁজা যায় পাওয়া যাবে। তাহলে যেই নথিগুলো বিহারে নিচ্ছিল, ওই নথিগুলোর মধ্যে একটাও সেই অনুপ্রবেশকারীটা দেয়নি, কি গ্যারান্টি আছে? গ্যারান্টি দিতে পারবেন? ওখানেও তো রয়েছে। মানে ভাষাটা যদি হিন্দি হয়, ইদানিং দেখছি খুব চলছে সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে, হিন্দি ভাষা বললে সে হিন্দুস্তানি, ইন্ডিয়ান। আর আমরা বাংলা বলছি, আমাদের বাঙালি নাম দেখলে, বাংলা ভাষা দেখলে আমাদের দাগিয়ে দিচ্ছে বাংলাদেশি। হোয়াট ইজ দিস? নিজেদের দেশে এভাবে? কালকে একটা ভিডিও দেখলাম। এগুলো তো নিজের দেশে মেনে নেওয়া যায় না। এই যে অন্যায় হচ্ছে, এগুলো মেনে নেওয়া যায় না, কিছুতেই না। শুরুর দিন থেকে আই এম আ সাপোর্টার অফ SIR, সাপোর্ট করি, কিন্তু নিয়ম বিরুদ্ধ কোনো কিছুকে সাপোর্ট করি না। আর একটা কথা বলি, এই যে অনুপ্রবেশকারীদের নিয়ে যারা বড় বড় কথা বলছেন, আমার এখানে কমেন্ট করছেন, করুন, খুব ভালো জিনিস। এই অনুপ্রবেশকারীদের অ্যাকচুয়ালি কাদেরকে নিয়ে আপনাদের অসুবিধা? একটা আংশিক অংশকে নাকি সামগ্রিক অংশকে? কোনটাকে নিয়ে আপনাদের অসুবিধা একবার ভালো করে, নাকি নির্দিষ্ট একটা শ্রেণীকে নিয়ে অসুবিধা? মানে সারনেমের কথা বলছি, নির্দিষ্ট একটা সারনেমের মানুষদের নিয়ে অসুবিধা। একবার নিজেরা পারফেক্ট চিন্তা করে নিজেদের মতামতটা রাখুন, আপনাদের অ্যাকচুয়াল অসুবিধাটা কোথায়। যদি আপনারা বলেন যে অনুপ্রবেশকারীদের নিয়ে অসুবিধা, তাহলে এই সমস্ত অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়ার আইন পাশ করে রেখেছে, তখন আপনারা কোথায় ছিলেন? সেটা নিয়ে কেন কথা বলেন না? এবং এটাও বলা আছে যে প্রতিবেশী দেশগুলো থেকে সবাই যদি চলে আসে, টোটাল কান্ট্রির পপুলেশন যদি ঢুকে যায়, তাও তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। তখন আপনাদের মুখে কলা ঢুকানো থাকে কেন? যদি কথা বলতে হয় তাহলে সমস্ত বিষয়ে কথা বলুন। যখনই দেখবেন অন্যায়, সে অন্যায়ের প্রতিবাদ করুন। যদি করেন তাহলে আপনাদের সঙ্গে আছি আমিও পক্ষে নই যে কোনো অনুপ্রবেশকারী যে কোনো দেশ থেকে আমাদের দেশে চলে আসবে তাকে নাগরিকত্ব দিতে হবে যে কোনোভাবে, এটার পক্ষে আমিও নই।
তাহলে আমাদের মূল্যটা কোথায় রইলো? কিন্তু যদি দিতে হয় তাহলে সবাইকে দেওয়া হোক, আর যদি না দিতে হয় তাহলে একজনও কেন পাবে ভাই? হ্যাঁ, আমাদের অনেক রাজনেতা রয়েছে যাদের দুই দেশের ডকুমেন্টস রয়েছে, প্রমাণিত। আমার প্রতিবেশী রাজ্যে, আমার প্রতিবেশী জেলাতে রয়েছে। কতগুলো নাম লাগবে আপনাদের বলুন, আমি দিয়ে দেব। তাদেরকে নিয়ে কথা বলতে পারেন না, ওনারা কথা বলে না। কয়েক বছর আগেও তারা ওই দেশে ছিল, ওই দেশের নাগরিকত্বের কার্ড রয়েছে তাদের, এবং এই দেশেও নাগরিকত্বের কার্ড রয়েছে, এবং এখন তারা এমএলএ, এমপি বা মন্ত্রী নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের। এই জন্য আপনারা কথা বলতে পারেন না। একজন ওদেশ থেকে এসে এই দেশে মন্ত্রী হয়ে আমাদের দেশ চালাচ্ছে, আর একজন সাধারণকে নিয়ে আপনি কথা বলছেন। বলুন, দুজনকে নিয়েই বলুন। বাতিল করতে হয়, দুজনের বাতিলের পক্ষে কথা বলুন। এবং এসআইআর এই যে প্রক্রিয়া, সেটা নিয়ে নতুন করে কমিশনকে ভাবা উচিত। যেই জায়গাগুলোতে গাফিলতি রয়েছে কমিশনের নিজের, সেগুলোকে সংশোধন করা উচিত। এবং এই যে জোর জবরদস্তি একটা দীর্ঘ সময়ের কাজকে অল্প একটা সীমিত সময়ের মধ্যে সমাপ্ত করার জবরদস্তি প্রচেষ্টা, তারই ফল হচ্ছে এগুলো। যেই পদ্ধতিতে এসআইআরটা বাংলায় এবং অন্যান্য রাজ্যগুলোতে করা হচ্ছে, এটা যথেষ্ট সময় সাপেক্ষ, বাংলার ক্ষেত্রে বেশি করে। কারণ এখানে কড়াকড়িটা বেশি হয়েছে নথির ক্ষেত্রে। যে সমস্ত ডকুমেন্টসগুলো মানুষের হাতে রয়েছে সেগুলো তারা গ্রহণ করছে না। ঠিক আছে, ওনাদের একটা নিয়ম নীতি আছে। তাহলে অন্য কিভাবে তারা প্রমাণ করবে যে তারা ভারতের নাগরিক, সেই প্রসেসটা অ্যাটলিস্ট বলে দিক ভালো মতো। কারণ অনেক বৈধ নাগরিক রয়েছে যাদের হাতে নথি রয়েছে। আমি দেখিয়েছিলাম আমার ভিডিওতে, ফিল্ড ভেরিফিকেশনে গিয়ে আমি রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে আপনাদের দেখিয়েছিলাম যে দলিল রয়েছে 1964-65 সালের। এবং আমি আমার বাপ ঠাকুরদার সময় থেকে তারা এখানে বসবাস করছে। দে আর পিওরলি ইন্ডিয়ান, পিওরলি। তারা অন্য কোনো দেশ থেকে আসেনি। 2002 সালে উনি ভোট দেয়নি, ফর এনি হাউ, যে কোনো কারণে হতে পারে, ফর এনি রিজন ভোট দেয়নি। হয়তো অসুস্থ ছিল বা বিদেশে কাজ করতে গিয়েছিল। আমাদের রাজ্য থেকে হাজার হাজার ছেলে মেয়ে প্রত্যেক দিন বাইরের রাজ্যগুলোতে বা বিদেশে কাজ করতে যায়, অস্বীকার করতে পারবেন? শুধু ভোট দিতে বিদেশ থেকে কেউ আসে না, অনেকেই আসে না। ফলে 2002 সালে এরকম অনেকে রয়েছে যারা শুধু ভোটটা দিতে আসেনি জন্য তাদের নামটা নেই, কিন্তু তারা বৈধ নাগরিক তার জন্য কি নয়? কেন এই কথাগুলো আরও বেশি করে বলছি? কারণ 1987 সালের আগের যে সমস্ত ভোটার লিস্ট রয়েছে সেগুলোকেও মান্যতা দেবে না। সেখানে হয়তো তার বাবার বা ঠাকুরদার নামটা রয়েছে, সেগুলোকে মান্যতা দেবে না। তাহলে কি? আর দলিলকে মান্যতা দেবে না, তাহলে আর কি উপায় রয়েছে? ডিএনএ টেস্ট। তাহলে সেটাই করা হোক, একটা নোটিফিকেশন করা হোক যে এই পাবলিকদের ডিএনএ টেস্ট করতে হবে, যে এদের ডিএনএ ভারতের মূল নাগরিকদের সঙ্গে পাওয়া যাচ্ছে কিনা। তাহলে সেটাই হবে। ধন্যবাদ।